পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রগুলো নিয়ম করে বিশেষ সংখ্যা প্রকাশ করে, যা ঈদ সংখ্যা হিসেবে পরিচিত। গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, প্রবন্ধ সহ বিবিধ উপাদানে আকর্ষণীয় করে তোলা হয় ঈদ সংখ্যাগুলোকে। সঙ্গে থাকে অনেক বিজ্ঞাপনও। বাংলাদেশে ঈদ উৎসবের নানা দিকের মতো ঈদ সংখ্যা প্রকাশ করাটাও একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। 19 শতকের শেষ দিক থেকেই মূলত বাঙালি মুসলমান সম্পাদিত বাংলা পত্রিকার প্রাচুর্য দেখা যায়। 1818 থেকে 1872 পর্যন্ত মুসলমান সম্পাদিত বাংলা পত্রিকার সংখ্যা ছিল মাত্র 2টি। 1831 সালে প্রকাশিত সমাচার, সফরাজেন্দ্র এবং 1846 সালে প্রকাশিত জগদুদ্দীপক ভাস্কর। এরপরই মূলত শুরু হয় বাঙালি মুসলমান সম্পাদিত পত্রিকা প্রকাশের হিড়িক। 1873 থেকে 1900 পর্যন্ত 29টি পত্রিকা বাঙালি মুসলমান কর্তৃক প্রকাশিত হয়। বাঙালি মুসলমানের বাংলা চর্চার উদ্যম প্রস্ফুটিত হয় অভিনব বিষয় ও বিভিন্ন মতের বৈচিত্র্যময় নতুন নতুন পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে। আর বাঙালি মুসলমান সম্পাদকের হাত দিয়ে শুরু হয় ঈদ সংখ্যা। বিজ্ঞাপন ঈদ সংখ্যার অন্যতম আয়োজন হিজ মাস্টার্স ভয়েসের ঈদ উপলক্ষে প্রচারিত একটি বিজ্ঞাপন বেশ নজর কেড়েছিল সেই সময়। হিজ মাস্টার্স ভয়েস ঈদের দিনে আনন্দ দান করিবে বিজ্ঞাপনটিতে আব্বাস উদ্দিন আহমেদের 4টি গানের রেকর্ড সহ আরও কিছু শিল্পীর গানের প্রচার চালানো হয়, যার একটি গান ছিল কবি কাজী নজরুল ইসলাম রচিত ওমর রমজানেরও রোজার শেষে এলো খুশির ঈদ। সারা বছর যাদের পাঠ্য তালিকায় পত্রিকা বা অনলাইনের খবরের বাইরে কিছুই থাকে না, তারাও ঈদের ছুটিতে চোখ বোলান ঈদের বিশেষ আয়োজন ঈদ সংখ্যায়। কাগজে পত্রিকার ঈদ সংখ্যার বাইরেও বর্তমান সময়ের পাঠকেরা আগ্রহ ভরে লক্ষ্য করেন অনলাইন নিউজ পোর্টালের ঈদের বিশেষ আয়োজনে। তবে এই যে ঈদ সংখ্যা, যা কিনা পাঠকের চাহিদা পূরণে প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, ফ্যাশন, যাপিত জীবন, খাবার, সংস্কৃতির পুরোটা ধারণ করতে বদ্ধপরিকর, স্মরণকালেই হয়েছিল তার উৎকর্ষ সাধন। অভিজ্ঞতা সম্পন্ন সংবাদপত্র সংশ্লিষ্টরা এমনটাই বলেন। জামা কাপড়, পাঞ্জাবি বলেন, শাড়ি বলেন, এটা যেমন একটা গিফট আইটেম। এখন কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে ঈদ সংখ্যা আমি একটা গিফট আইটেম হিসেবে দেখি। আমি আমার খুব শুভাকাঙ্ক্ষী একজনকে আর কিছু দিতে না পারলেও হয়তো আমার প্রোডাকশনের বা আমার হাউজের ঈদ সংখ্যাটা উপহার হিসেবে দেই। তো এই প্র্যাকটিসটা, কালচারটা এখনও আছে আমাদের। এই যে মানে পড়ার যে অভ্যাস, পাঠাভ্যাস, সেটা এখনও হারায় নাই। কিন্তু এটা বুঝি আমরা যখন ঈদ সংখ্যার চাহিদাটা দেখি। আমি কত কপি ছাপবো আমাকে মাথায় নিতে হয় যে বিভিন্ন জায়গা থেকে বুকিং দেয়া আছে, ধরেন হকার সমিতি, এজেন্ট সমিতি, এরা কেন নাই? নিশ্চয়ই তাদেরকে দিতে হয়, কোনো না কোনো চাহিদা সম্পন্ন ব্যাপার আছে। আপনি ধরেন শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা করলে তো হবে না। আপনার মফস্বলে, ধরেন রাজশাহীতে, খুলনায়, রংপুরে, আমি আলাদা আলাদাভাবে যদি সবগুলো বিভাগীয় শহর, বড় বড় জেলা শহরগুলোও ধরি, সেসব জায়গায় সাহিত্য অনুসরণ করে, সাহিত্যের গতিবিধি অনুসরণ করে, সাহিত্যকে উপভোগ করে, এবং দেখবেন যে আপনি কালচারাল অ্যাক্টিভিটিস মফস্বলেই বেশি। এক সময় থেকে মানে ওইখান থেকে কিন্তু পরে এটা ঢাকায় এসে এটা হয়তো একটা কংক্রিট ফর্মে আসে। আমরাও জানি যে অনেক সংগঠন তারা ছোট আকারে হলেও কিন্তু এইসব বিশেষ আয়োজনে যুক্ত হয়। সাহিত্য মানে ঈদ সংখ্যা পুষ্ট হয়ে ওঠে। ঈদ সংখ্যার একজন লেখক তার সেরা লেখাটি পাঠককে উপহার দেওয়ার চেষ্টা করেন। পাঠকের কথা চিন্তা করে ঈদ সংখ্যায় অন্তর্ভুক্ত থাকে ছোট গল্প, বড় গল্প, অনুগল্প, উপন্যাস, উপন্যাসিকা, কবিতা, ভ্রমণ, প্রবন্ধ। সবচেয়ে বড় উৎসব মানে ঈদ ধর্মীয় উৎসব, এবং সেটার জন্য ঈদ সংখ্যা অবশ্যই একটি বড় অনুষঙ্গ আনন্দের। তো
আমি নিজে ব্যক্তিগতভাবে ঈদ সংখ্যাগুলো পড়ি এবং আমাদের যারা লেখালেখির মানুষ তারা মূলত ঈদ সংখ্যার জন্য প্রত্যেকেই অপেক্ষা করেন আমি জানি, এবং অনেকের অনেক ঈদ সংখ্যায় লেখা প্রকাশিত হয়, সেটা নিয়ে অপেক্ষায় থাকেন এক ধরনের। আবার অন্য লেখক কি লিখলেন সেটা পড়ারও এক ধরনের কৌতূহল থাকে। সব কিছু মিলিয়ে লেখকরা আসলে ঈদ সংখ্যাটাকে কি বলে, এটাকে খুব তাদের ঈদের আনন্দটাকে অনেকখানি বাড়িয়ে তোলে, এবং এটা একটি আমি মনে করি এটা খুব ভালো একটা কালচার আসলে ঈদ সংখ্যা, আমাদের এক সংস্কৃতির অংশ বলতে পারেন হয়ে যাচ্ছে ঈদ সংখ্যাটা। এবং এই উপলক্ষে লেখকদের মধ্যে এক ধরনের প্রাণচাঞ্চল্য দেখা দেয়, যেমন বইমেলায় হয় যেটা, এবং বইমেলার পরে আমার মনে হয় যে সবচেয়ে বেশি এই লেখালেখি কেন্দ্রিক সবচেয়ে বেশি উৎসাহটা লেখকদের মধ্যে বিরাজ করে একমাত্র ঈদ উপলক্ষে। তবে লাইফস্টাইল, ফ্যাশন ঈদ সংখ্যার একটি বিশেষ জায়গা জুড়ে থাকে। এবারে লাইফস্টাইল নিয়ে আসলে আমাদের ঈদ সংখ্যায় যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমাকে বলা হয়েছিল খাবার নিয়ে কিছু একটা লেখার জন্য। তো আমি একটু কনফিউজ ছিলাম যে খাবার নিয়ে আসলে এত লেখা হয়ে গিয়েছে। তো পরে একটা টপিক আমি পেলাম, সেটা আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে মুঘলদের খাবার। আমাদের এই যে মানে বিরিয়ানি থেকে শুরু করে যে অনেক রিচ ফুড যেটা আমরা খাই, বিভিন্ন ধরনের কাবাব, এই খাবারগুলো আসলে কিভাবে আসলো, প্লাস হচ্ছে আগের যে সম্রাট ছিলেন, রাজারা ছিলেন, তারা আসলে কোন কোন খাবার খেতে ভালোবাসেন, পছন্দ করেন, কিভাবে তাদের রান্নাঘরের জায়গাগুলো প্রশমিত হয়েছিল, আরও কী কী মশলা অ্যাড হলো, এই টপিকটা নিয়ে এবার আমার ঈদ সংখ্যায় একটা লেখা পাবলিশ হয়েছে। আমোদ প্রেমীদের জন্য ঈদ সংখ্যায় থাকে কার্টুন। রম্য লেখায় স্থান পায় ঈদ সংখ্যায়, আর রম্য লেখকের লেখার স্বাদ বাড়িয়ে তোলে একজন কার্টুনিস্ট। আগে যেমন বিচিত্রা ছিল সেটা তো এখন আর নাই, তো ওইরকম ধরনের পত্রিকার সংখ্যা কমে গেছে, কিন্তু যেটা আগে অনেক বেশি, মানে ম্যাগাজিনের কথা বলতে সাপ্তাহিক যেগুলো, সেগুলো তো বিশেষ করে ওই সময় আমরা নবী স্যারের কার্টুন দেখি তো আমরা বড় হয়েছি, তো সেক্ষেত্রে ম্যাগাজিনের সংখ্যা ওইগুলো কমে গেছে, কিন্তু পত্রিকা কার্টুন হয়। বিশেষ করে ঈদের থেকে পলিটিক্যাল কার্টুন মোটামুটি এটা চলমান আছে, কিন্তু ঈদের সংখ্যা যে অনেক ব্যাপকভাবে যে কার্টুন চর্চা হয় সেটা অনেকটা কম এখন। ডাইনিং টেবিলে যত রকম খাবার, ভাজি ভর্তা থাকবে, একটা ভেরিয়েশন আসবে না, তো এটাও ঠিক শিল্পের একটা মাধ্যমের মতোই, তো এটাও তো একটা শিল্প। তো সো এটাও যদি আরও বাড়ানো যায়, অংশগ্রহণ, পার্টিসিপেট বেশি হয়, তো আমার মনে হয় অবশ্যই বৈচিত্র্য আসবে এবং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ঈদ সংখ্যার এই পুরো বিষয়গুলো সম্পাদকের ইচ্ছা ও নিজের নান্দনিক অভিজ্ঞতার প্রকাশ ঘটান পাতায় একজন ডিজাইনার। লেখায় বৈচিত্র্যের সাথে সাথে ডিজাইনের বৈচিত্র্য ও নান্দনিক বোধ প্রমাণ করে একটি ঈদ সংখ্যার সৌন্দর্য। ঈদ সংখ্যার কাজের মধ্যেও একটা আনন্দ আছে, যেহেতু পুরো বছরই একটা বের হয়, আর কাজ তো প্রফেশনাল জায়গা থেকে করি, কিন্তু ঈদ সংখ্যাটাই আলাদা একটা আনন্দ আছে। আর এই কাজ আমাদের যারা সম্পাদক, এমনকি আমাদের ঈদ সংখ্যা সম্পাদক আছে, ওনাদের দিক নির্দেশনা আমরা ডিজাইনার প্রফেশনাল, আমরা আমাদের আনন্দের সাথেই কাজটা করতে পারি। আর ঈদ সংখ্যা বিধায় এটা একটু বেশি আনন্দ লাগে। নতুন নতুন ডিজাইনগুলা, এগুলা এখন সময়ের সাথে যে কাজগুলো করা লাগে, এগুলো আমরা সবসময় এগুলাই নতুনগুলা দেওয়ার চেষ্টা করি, যাতে ঈদ সংখ্যা হাতে নিলে মানুষের ভালো লাগে। নিজের জায়গা থেকে একদম সর্বোচ্চটা চেষ্টা করি আর কি, আমরা নিজের খুশি থেকেই কাজটা করি। এসবের সঙ্গে প্রতিটি লেখার সাথে যুক্ত করতে হয় ছবি, যা তরকারিতে লবণ দেওয়ার মতো। লেখার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় লেখা সংশ্লিষ্ট ছবি, আর এই কাজটি করেন একজন আলোকচিত্রী, যে কিনা সম্পাদকের পরামর্শ অনুযায়ী ছবি সরবরাহ করে থাকেন। ঈদ সংখ্যাটা সবার কাছে, শুধু আমি ফটোগ্রাফার না, সবার কাছে একটা আলাদা জিনিস। আলাদা জিনিস এই অর্থে আমি বলবো যে দেশের যত বিখ্যাত লেখক আছে সবার লেখা আপনি একটা বইয়ের ভিতরে পাবেন। যেহেতু ঈদে ছুটি থাকে, একটা মানে বেশ কয়েকদিন গ্যাপ থাকে, অবসর সময় থাকে, ওই টাইমটাতে ম্যাগাজিনটা ধরেন অনেক ধরনের লেখক, যারা আমরা হয়তো, আমি এক লেখকের পছন্দ করি, হয়তো তার বইটা কিনলাম, কিন্তু এখানে সব ধরনের লেখকের গল্প থাকে, যে গল্পটা আপনি এই ছুটির সময় আপনি বসে বসে এটা বেশ ভালোভাবে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জিনিস আমি মনে করি। থিম দেওয়া থাকে যে আমরা এই অমুক লেখকের এই লেখাটা যাবে, এই লেখকের উপরে আমার একটা ছবি লাগবে, আগে দেওয়া থাকে। অথবা আমরা এখানে যেহেতু ঈদ সংখ্যাটা বেশ অনেক দিন ধরে, লং টাইম, যেমন ডেলি পত্রিকার সাথে এখানে পার্থক্য হচ্ছে যে এটা একটা লং টাইম ধরে প্রসেস, আর ডেলি পত্রিকাতে আমাদের প্রতিদিন কাজ করতে হয়। সেই হিসাবে আমরা বেশ একটা ভালো সময় পাই, এবং ধরেন এই ছবি পছন্দ হচ্ছে না, আমরা প্রয়োজন হলে রিটেক করি, বা আরও ভালো আর্কাইভে থাকলে আরও ভালো ছবি বের করার চেষ্টা করি। অনেকেই মনে করেন লেখকেরাই টিকিয়ে রেখেছেন ঈদ সংখ্যা।
একজন সম্পাদক যথেষ্ট পরিশ্রম করেই একটি ঈদ সংখ্যা তৈরি করে থাকেন। তিনি ভালো করেই বোঝেন কার লেখা থাকা উচিত আর কার লেখা থাকা উচিত নয়, কারণ বাজারেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, কিছু পাঠকের কাছে তো বিক্রিও করতে হবে, তা না হলে আর সেটা ঈদ সংখ্যা কেন? আমরা তো একটা চাই যে একটা বৈচিত্র্যময় একটা সংখ্যা উপহার দিতে। পত্রিকার যেমন ক্রিয়া খেলাধুলার একটা পাঠক আছে, বিনোদনের একটা পাঠক আছে, নানা রকম নিউজ কিন্তু পড়ে, মানে ফিচারের জন্য একটা ধরনের পাঠক আছে। তেমনি ঈদ সংখ্যাতেও ওই রকম গতানুগতিক একই, মানে শুধু কবিতা, গল্প, উপন্যাস একই ধাঁচের লেখাপত্রর বাইরে থেকে গিয়ে এই যে বৈচিত্র্যময় যে লেখা, যেমন আমরা লোককলা নিয়ে, লোকশিল্পকলা নিয়ে লেখা আছে, তারপরে শিল্পকলা নিয়ে লেখা আছে, বিজ্ঞান নিয়ে লেখা আছে, এমনকি প্রযুক্তি নিয়ে লেখা আছে, এআই নিয়ে একটা লেখা ছাপা হয়েছে, তারপরে জুলাই আন্দোলন নিয়ে একটা লেখা ছাপা হয়েছে, তো তারপরে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, মানে নানা সামগ্রিক বিষয়, মানে প্রায়, তারপরে বিখ্যাত ব্যক্তিদের চিঠি, এখন তো চিঠির যুগ চলে গেছে, তো আর হয়তো কয়েক বছর পরে আমরা এই চিঠির সিগমেন্টটা আর পাবো না, কারণ এখন তো আমরা কেউ চিঠি লিখি না, মানে আমাদের প্রজন্ম আর চিঠি আমরা পাইনি, তো আমাদের চিঠিপত্র প্রকাশ হবে না, তো ওই চিঠিপত্রগুলো দুর্লভ চিঠিপত্র, সেগুলো দুর্লভ হয়ে গেছে আর কি, সেইগুলো ছাপা হচ্ছে, আর হয়তো 5-10 বছর পরে ওই সিগমেন্টটা পাওয়া যাবে না, তো ওইটা কিন্তু একটা হিস্ট্রি। যে তো যাই হোক, এই যে বৈচিত্র্য আনার জন্য যে লেখার যে ভ্যারিয়েটিস, একটা সংখ্যাকে সব শ্রেণীর পাঠকের কাছে উপস্থাপন করানোর জন্য যে ধরনের লেখা, এইটা একটু কঠিন কাজ হয়ে পড়ে আর কি। ঈদ সংখ্যা আসলেই একজন পাঠক হিসাবে, একজন লেখক হিসাবে এবং সম্পাদক হিসাবে প্রত্যেকটাই আলাদা আলাদা এক ধরনের অনুভূতি তৈরি করে আমাদের মাঝে। একটা সময় ছিল যখন আমরা ঈদ উৎসবের আগে থেকেই আমরা অপেক্ষায় থাকতাম বিভিন্ন পত্রিকার ঈদ ম্যাগাজিনটার জন্য। একজন পাঠক হিসাবে অনেক লেখকের বৈচিত্র্যময় লেখা, উপন্যাস, গল্প, কবিতা, ভ্রমণ, লাইফস্টাইল, বিভিন্ন ধরনের লেখার এই যে বৈচিত্র্য, যে সম্ভার, এই সম্ভারটা পাঠকের জীবনে একটা বর্ণীয় সময় উপহার দেয় একজন পাঠক হিসাবে। আর যদি বলেন একজন লেখক হিসাবে, লেখকের জায়গা থেকে হলো যে একটা চ্যালেঞ্জ থাকে যে ঈদের এই বর্ণিল সময়টাকে আরও রঙিন করার জন্য, পাঠককে সেই রঙিন সময়টা উপহার দেওয়ার জন্য সেই চেষ্টাটা থাকে যে কিভাবে আমি একজন পাঠকের হৃদয় জয় করব। দায়িত্বপ্রাপ্ত সম্পাদকের অক্লান্ত পরিশ্রমের ফসল ঈদ সংখ্যা অবশেষে পাঠকের হাতে তুলে দেয়া হয়। একজন সিরিয়াস পাঠক সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ঈদ সংখ্যার জন্য। কিন্তু কেন অপেক্ষা করে থাকেন ঈদ সংখ্যার জন্য? আমরা 5 ভাই বোন ছিলাম। এই ঈদ সংখ্যা যে আগে যার হাতে আসতো, সে সেটাকে নানানভাবে লুকিয়ে রাখার একটা চেষ্টা করত, যেন তার আগে যেন কেউ না পড়তে পারে। অনেক সময় এমনও হয়েছে যে বালিশের নিচে ঈদ সংখ্যা রেখে সে ঘুমিয়েছে, যেন আমরা অন্য কেউ যেন সেটা টের না পাই। বিশেষ করে বড় ভাই এই কাজটা করতো, যেহেতু সে ফ্যামিলির বড়, সে লিডার। তো এইটাও একটা আমাদের ওই সময়ের অনেক খুব দারুণ একটা স্মৃতি ঈদ সংখ্যা সম্পর্কে। ইত্তেফাকের যে ঈদ সংখ্যাটা আসতো, কুরবানি, আরেকটা হইল যে বেগম, এই 2-3টা ঈদ সংখ্যা আমরা সবসময় বলে রাখতাম। আর তখন পত্রিকাও এত খুব বেশি, ধরেন সবার বাসায়, আমার বাবার চাকরির সুবাদে আমরা উপজেলা হসপিটালে বসবাস করা, সেখানে হয়তো দেখা যেত একটা উপজেলাতে হয়তো সর্বসাকুল্যে 50 জন মানুষ পত্রিকা রাখে। তো তার মধ্যে হয়তো 2-4 জন সেই ঈদ সংখ্যাটা পাওয়ার আকুতি, 5-10 জন। তো সেইটা আবার দেখা যেত যে যারা নিয়মিত পত্রিকা রাখে না, তার আবার সেই ঈদ সংখ্যাটার জন্য তাদের একটা আকুতি থাকতো। তো সেইখানে একটা মিসম্যানেজমেন্ট হইতো। অনেক সময় নর্মালি পেতাম, অনেক সময় পেতাম না। যখন না পেতাম তখন সেই ঈদ সংখ্যার জন্য আমার মনে আছে যে কমলাপুর, নীলক্ষেত, এই সমস্ত জায়গা আমরা আগে যে বুক স্টলগুলো ছিল, বিশেষ করে এই বাস স্ট্যান্ড কেন্দ্রিকে বুক স্টলগুলো বেশি ছিল, সেগুলোতে আমরা যেয়ে খুঁজতাম।
ঈদ সংখ্যার সাহিত্য, প্রবন্ধ, গল্প, কবিতার জন্য যেমন অপেক্ষায় থাকে সিরিয়াস পাঠক, সেই সাথে থাকে নানা রকমের উপাদেয় খাদ্য, নতুন নতুন ডিজাইনের পোশাক, ঘর সাজানোর খবরাখবর। সাধারণত নারী পাঠকেরা ঐতিহ্যবাহী ও নতুন খাবারের খোঁজ নেন ঈদ সংখ্যা থেকে। ঈদের আয়োজনে সেই মতো আয়োজন করেন নতুন খাবারের। ঈদ সংখ্যা আমাদের বিনোদনের অন্যতম একটা মাধ্যম। তো ঈদ সংখ্যায় বিশেষ করে আমি যেই বিষয়টা দেখি সেটা হচ্ছে রান্না বা বিভিন্ন খাবারের আইটেমগুলো দেখি। ঈদে বিভিন্ন পাঁচতারা হোটেলের শেফরা দেখা যায় যে অনেক ধরনের রেসিপি দিয়ে থাকে, তারকারা বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে থাকে। তো সেই রেসিপিগুলো থেকে আমি আসলে দেখি যে আমার দুই একটা রেসিপি পছন্দ হলে ঈদে সেগুলো রান্না করার ট্রাই করি। আর ঈদে যেহেতু বিভিন্ন রকম খাবারের পাশাপাশি আমাদের একটু বিশেষ আইটেম করতেই হয়, বাচ্চারাও চায় যে আমরা একটু অন্যরকম খাবার আসলে তৈরি করি। তো ঈদ সংখ্যা থেকে আমি খাবারের আইটেমগুলোই বেশি দেখার ট্রাই করি। কেউ আবার ঈদ সংখ্যাটি হাতে নিয়েই লাইফস্টাইল পাতায় চলে যান। প্রথমেই এক নিঃশ্বাসে আত্মস্থ করে নেন বছরের নতুন নতুন ডিজাইন, ঘর সাজানোর নানা কৌশল রপ্ত করেন ঈদ সংখ্যা থেকে। ঈদ সংখ্যায় প্রকাশিত ফ্যাশনের নবকৌশলগুলো প্রয়োগ করেন তার নিত্যদিনের জীবনে এবং বিশেষ করে ঈদের দিন। এই বছরের ঈদ সংখ্যাটা আমার জন্য আমার খুবই ভালো লাগছে, এই জন্য যে আমি ছোটবেলা যেই সময়টাতে টিনেজার ছিলাম তখন ঘর সাজানোতে একেবারে জীবন্ত গাছ ব্যবহার করা হতো, তারপর দেশীয় পণ্য ব্যবহার করা হতো, যেমন মাটির পুতুল, তারপরে হচ্ছে কাপড়ের পুতুল, তারপরে পাট দিয়ে তৈরি করা পেঁচা, ফুল, এসব। তো এই বছরও আমি দেখলাম যে বাঁশ, বেত, কাঠের, তারপরে হচ্ছে এই জীবন্ত গাছ, এগুলি ব্যবহার করা হচ্ছে, যেটা আমার খুবই ভালো লাগছে। আমরা অবশ্য বছর ব্যাপী এটা প্রচলন ঘরে রেখেছি, ফ্যাশনটা থাকুক বা না থাকুক, কিন্তু এই বছরের ফ্যাশনটার সাথে ঘর সাজানোর যে প্রচলনটা এসেছে সেটার সাথে আমাদের সেই ছোটবেলার ফ্যাশনটা মিলে গেছে, সেজন্য আমার খুবই ভালো লাগছে। আমরা ম্যাগাজিনে ডিজাইন দেখে ঈদের ড্রেস কিনেছি। আমরা ম্যাগাজিনে ডিজাইন দেখে মার্কেটে গিয়ে এই ডিজাইনটাই কিনেছি। আজকে ঈদে পায়জামা বা পাঞ্জাবি জুতা কিনছি। কেউ আবার শুধু নতুন নতুন ঢাকাই শাড়ির প্রেমী। তারা শাড়ির নতুন কি ফ্যাশন চলছে, কোন শাড়িটার দাম কত, কোথায় পাওয়া যাবে, ঈদ সংখ্যা হাতে নিয়ে চলে যান ফ্যাশন পাতায়, যেখানে পোশাকের লেখা ও ছবি আছে। এই ঈদের সময় ঈদ সংখ্যাটা যে বের হয় পত্রিকার সাথে, সেটা আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং খুব এটা আকর্ষণীয় বিষয় আমার কাছে। প্রতিবারই এই ঈদ সংখ্যাটার জন্য অপেক্ষা করে থাকি। এখানে প্রাত্যহিক জীবনের যে বিষয়াশয়গুলো আছে এগুলো আমি ফলো করি, দেখি এবং আমার ভালো লাগে। আমি ফ্যাশন পাতাটা খুবই পছন্দ করি। ওখানে বাংলাদেশে এখন কী ধরনের ফ্যাশন বা ডিজাইন চলমান আছে ওগুলো আমি খুব পছন্দ করে আগ্রহের সাথে দেখি। আমার খুব ভালো লাগে সেখানে প্রাত্যহিক জীবনে আমাদের যে ব্যবহারের বিভিন্ন শৈল্পিক জিনিসগুলো, তৈজসপত্রগুলো আমাদের ওইসব সংখ্যায় সাজিয়ে সাজিয়ে রাখে, সেই সব মৃৎশিল্পের আমি বিভিন্ন বিষয়গুলো আমি খুবই মনোযোগ সহকারে দেখি। অনেক ডিজাইন আছে যেগুলো কিনা আমরা আসলে সারা বছর আমরা যারা আমাদের এই মধ্যবয়সী বা শেষ বেলায় যারা আছি প্রতিদিন এগুলো চর্চা করা হয় না, কিন্তু ঈদ সংখ্যায় আমরা এগুলো খুব আধুনিক ডিজাইনগুলো সহজেই আমরা পেয়ে থাকি। সবকিছুর বাজারের সাথে সাহিত্যেরও একটা বাজার আছে। জাতীয় পত্রিকা, আঞ্চলিক পত্রিকা, অনলাইন পত্রিকা, মাসিক পত্রিকা, মোট কথা সবাই এখন ঈদ সংখ্যা বের করে। বলা হয়ে থাকে বাংলাদেশে পাঠ্যাভ্যাস কমেছে, তারপরেও কিন্তু ঈদ সংখ্যা বের হয়। অনেক পাঠক আছেন ঈদ সংখ্যার জন্য তীর্থের কাকের মতো বসে থাকেন। সাহিত্যপ্রেমী, লেখক ও পাঠকদের কাছে ঈদ সংখ্যাই ঈদ। ঈদ
ঈদকে কেন্দ্র করে আমাদের সাহিত্যে সবসময়ই ঈদেরকে বিশেষ সংখ্যা বের করা, ঈদ নিয়ে বিশেষ ধরনের আয়োজন করা, লেখালেখি করা, এই ফ্যাশন করা, তারপরে আপনার এই খাবারের রেসিপি ইত্যাদি নিয়ে নানান ধরনের কাণ্ড কারখানা এখন হয়, যেগুলো ঈদের আনন্দকে অনেক বেশি সম্প্রসারিত করে। তবে আমাদের সাহিত্যে ঈদ নিয়ে যাত্রা শুরু হয়েছিল সেই 19বিংশ শতাব্দীর শেষার্ধে, বিংশ শতাব্দীর প্রথমার্ধে। কাজী এমদাদ আলী নামে একজন কবি ছিলেন, তিনি বাংলা ভাষায় প্রথম ঈদের কবিতা লিখেছিলেন। এবং ঈদ কেন্দ্রিক গান, যে গান না হলে আমাদের ঈদুল ফিতরের আনন্দ অপূর্ণ থেকে যায়, সেই ওমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা আমাদের জাতিগো 1930 সালে রচনা করেছিলেন। এবং সেই দিনের মতো আজকেও এই গানটা সমানভাবে জনপ্রিয়, এবং আমাদের ঈদের আনন্দ পূর্ণই হয় না যদি ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ আমরা না শুনি। তো এই যে ঈদের ক্ষেত্রে আমাদের সাহিত্যময় করা, ঈদকে সাহিত্যময় করার ক্ষেত্রে আমরা যে এগিয়ে গেলাম, সেটা আমার শৈশবে দেখেছি যে ঈদের সংখ্যাগুলোতে পত্রিকাগুলো বিশেষ সংখ্যা বের করতো। প্রত্যেকটি ঈদের সংখ্যায় ঈদ ঠিক তো মূল বিষয়। ঈদের কৌশল, ঈদ কীভাবে উদযাপন হয়, কোন দেশে কীভাবে উদযাপন হয়, এবং প্রাচীন আমলে বাংলায় কীভাবে উদযাপিত হতো, পাকিস্তান আমলে কীভাবে হতো, ব্রিটিশ আমলে কীভাবে হতো, এগুলোর উপর নানান ধরনের পর্যালোচনা থাকতো। ফলে ঈদের আনন্দটা একটা মানে অস্বাভাবিক না হলেও একটা নতুন ধরনের মাত্রা অর্জন করত। তো এখন গত দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট শাসনের সময় আমাদের দেশে ঈদ সংখ্যাগুলো ছিল, কিন্তু সেখানে ঈদ থাকতো না। এই ঈদের নাম করে কিছু গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি ছাপা হতো, এবং আমরা যেন মনে হচ্ছে যেন ঈদ পালন করাটা মহা কোনো গুরুতর অপরাধের মতো। আজকে মুক্ত বাংলাদেশে জুলাই রেভলিউশনের পরে আবার পরিপূর্ণভাবে ঈদ উদযাপনের আনন্দে আমরা অংশ নিচ্ছি। ঈদ সংখ্যায় থাকে বিনোদন বিভাগও, যেখানে সিনেমা, টিভি, মঞ্চ, গানের খবরাখবরও থাকে। এটাকে একটা বিনোদন বলয় বলা যায়। এই বিনোদন বলয় দিন দিন বড় না হলেও টিকে থাকবে বলে প্রতীয়মান হয়। বেঁচে থাক বাঙালির আনন্দ, বিনোদন, সাহিত্য, কবিতা, প্রবন্ধে, ফ্যাশনে জীবনযাপন। দিনে দিনে আরও উৎকর্ষ সাধন করুক ঈদ সংখ্যা।